মেহনুরকে বাড়ি নিয়ে আসার পর অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি এহসানের পক্ষে। তাই এহসান তাদের পারিবারিক মহিলা ডাক্তারকে ফোন করে নিয়ে আসে। ডাক্তার এসে মেহনুরকে পরীক্ষা নিরীক্ষা করে এহসানকে জানান মেহনুরের অতিরিক্ত ভয় এবং হেজিটেশনের কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কিছু মেডিসিন নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর এহসান মেহনুরের পাশে বসে রইল। তার চাহনি যেন আটকে গেছে মেহনুরের মুখের ওপর। এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছে না। মেহনুরের মুখের প্রশান্তি, তার চুলের এলোমেলো বিনুনি, এমনকি অচেতন অবস্থায় তার সৌন্দর্য এহসানের হৃদয়ে শঙ্খের সুর তুলছে। কিন্তু সেই সুরে এক ধরনের টানাপোড়েনও রয়েছে। এহসান গভীরভাবে তাকিয়ে আছে। আচ্ছা, যদি ওর কপালে একটা চুমু খায়, পাপ হবে কি? নিজের প্রশ্নের উত্তর যেন নিজেই খুঁজে পায়। মনে ভেসে ওঠে মেহনুরের কড়া কথাগুলো, আপনার স্পর্শ আমার জন্য যে এক ভয়ঙ্কর কলঙ্ক। আবার মনে পড়ে মেহনুর তো তার হালাল নারী, তাহলে কি সত্যি পাপ হবে? নিজেকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তার অন্তরে আর একটি প্রশ্ন যেন বিদ্রোহ করে বসে। আমি তো নিজেই পাপ, তাহলে শখের নারীকে ছুঁয়ে সেই পাপের ভার বাড়ালে ক্ষতি কী? এদিকে ছোট তালুকদার বাড়ির প্রত্যেকটি সদস্যের মন আজ দুদিন ধরে বিষাদে ভরে গেছে। ছোট তালুকদার মঞ্জিল মনে হচ্ছে প্রাণহীন। কেন বা হবে না বলুন তো? এই মহলের প্রাণ মেহনুর, যে এই মহলে আর নেই। দাদু দাদা চাচা চাচিরা, চাচাতো ভাই বোনেরা, আর রইল বড় ভাই মেহরাজের কথা। সে তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে দুনিয়া, আর বারবার ফোন দিচ্ছে আর একটাই কথা জানতে চাচ্ছে তার কলিজার টুকরাকে বাড়ি ফেরানো হয়েছে কিনা। আর ছোট ভাই মেহেরুর, সে কিনা গুরুতর অসুস্থ। এহসানের লোকজন খুব বাজেভাবে মেরেছে ওকে, কিন্তু ওসবে পাত্তা দিচ্ছে না। সে যে কতবার যেতে চেয়েছিল বড় তালুকদার বাড়ি, তার হিসেব নেই। কিন্তু বাড়ির মহিলারা তাকে বরাবরই অনেক কষ্টে বুঝিয়েছেন। নিজ ঘরে বসে নিজের বোনের জন্য চিৎকার দিয়ে কাঁদছে, কারণ সে জানে এহসান তার বোনকে তিলে তিলে শেষ করে দিবে। এই এহসান তালুকদার মানুষ নয়, এক ভয়ঙ্কর শিকারী, যার নজর যেটাই পড়ে সেটা ছিনিয়ে নেয়। যদি সে জানতো এহসানের লক্ষ্য তার বোন ছিল, তাহলে সে মেহনুরকে এই গ্রামেই রাখতো না। আজ সবাই অতি আগ্রহ উচ্ছ্বাস নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছেন, মনে করছেন হয়তো মেহনুরকে ফিরিয়ে এনেছেন, এহসানকে জায়গা ফিরিয়ে দিয়ে। কিন্তু তাদের আশা ভুল, ধারণা ভুল। যেভাবে গিয়েছিলেন সেভাবে আসলেন বাড়ির সব পুরুষেরা। এটা দেখে এনিফা বেগম, মানে মেহনুরের দাদু, তাড়াতাড়ি তার ছেলেদের সামনে গিয়ে দাঁড়ান আর প্রশ্ন করেন, আব্বা, আমার মেহনুর কই? ওরে তো আনোনি। কই আমার সোনার টুকরা? মেহনুরের বাবা ডুকরে কেঁদে ওঠেন মায়ের এমন প্রশ্নে। নিজের বড় ছেলেকে এভাবে কাঁদতে দেখে এনিফা বেগমের হুঁশ উড়ে যায়। উনি কিছুই বুঝে উঠতে পারেন না, তাই চিৎকার করে নিজের ছেলেকে বলেন, কি হয়েছে আব্বা? এমনভাবে কাঁদছিস কেন? আর আমার নাতনি কোথায়? তখন তৌফিক সাহেব বলেন, আম্মা, ওই কুত্তার বাচ্চা এহসান ওরে নিয়ে গেছে, আমাদের আম্মা জানকে নিয়ে গেছে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। বাড়ির মহিলারা আঁচলে মুখ চেপে কাঁদতে শুরু করেন। মেহনুরের দাদু সোফায় মাথা নিচু করে বসে থাকা ওনার স্বামী মুস্তাফা সাহেবের কাছে যান আর গিয়ে কান্না করে বলেন, আপনার জমি পেয়েছেন তো? হলো তো? এখন আমার নাতনিকে খেয়ে মেরে ফেলবে ওই অমানুষ এহসান ওকে। আপনারা জানতেন না কি খারাপ ওই কুকুরটা? তাহলে কেন রাজি হইলেন ওই নিকৃষ্ট চুক্তিতে? মুস্তাফা সাহেব মাথা নিচু করে নেন। কী বা বলবেন? তার জন্যই তার ফুলের মতো নাতনির জীবন এক বিষাদ কলঙ্কে ছেয়ে গেল। কিছুক্ষণ পর মেহনুরের জ্ঞান ফিরে ধীরে ধীরে চোখ মেলে দেখে এহসান তার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর ধীরে উঠতে চেষ্টা করে, কিন্তু উঠতে ব্যর্থ হয়। এহসান সাহায্য করার জন্য হাত বাড়ালে মেহনুর তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে, বলেছি না স্পর্শ করবেন না, দূরে থাকুন আমার থেকে, আমার আপনার প্রতি ঘেন্না হয়, ঘেন্না। এহসান মেহনুরের কথা শুনেও ধৈর্য ধরে তাকে বিছানায় হেলান দিয়ে বসায়। মেহনুর ভেতরে তোলপাড় অনুভব করছে, তার অন্তর যেন জ্বলছে। নিজেকে সামলানোর জন্য বড় বড় শ্বাস নিতে শুরু করে। ঠিক তখন এহসান আজব এক প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে, ওই ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, রায়ান। কে সে? মেহনুর নির্ভর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ধীরে বলে, আমার স্বামী। এই উত্তর শুনে এহসানের ধৈর্য আর ধরে না। কোনো কথা না ভেবে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় মেহনুরের বাম গালে। অসুস্থ অবস্থায় এত জোরে চড় মেহনুর সহ্য করতে পারে না। চোখের সামনে দুনিয়া উল্টে যেতে শুরু করে। মনে হয় আজরাইল তার সামনে এসে দাঁড়িয়েছেন। মগজ যেন গলে কানের বাইরে বেরিয়ে আসবে। এহসান তখন বজ্র কণ্ঠে চিৎকার করে বলে, তোর স্বামী আমি,
তোর সব কিছু আমি। আর কোনোদিন তোর মুখে কোনো হারাম পুরুষের নাম শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেয়াদব নারী। মেহনুর নিস্তেজ হয়ে পড়ে, মাথা বালিশে এলিয়ে দেয়। এত ভয়ঙ্কর চড় হজম করা তো সহজ ব্যাপার নয়। এহসান মেহনুরকে আর কিছু বলে না, কারণ সে ভালো করে অনুভব করতে পারছে এই পাথর হজম করা মেহনুরের পক্ষে অতি সহজ নয়। তাই উঠতে উঠতে বলে, থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস। এহসান এমন আদেশ করে কক্ষ ত্যাগ করে। মেহনুর এখনও আগের মতোই শুয়ে আছে। এহসান নিচে আছে। বর্তমানে কেউ বাড়িতে নেই, পুরুষ মানুষ। তার আব্বা একটা বিচার সভায় গেছেন, আর দুই ভাই, একজন ফ্যাক্টরির কাজ দেখতে গেছেন, অন্যজন অফিসে টাউনে। এহসান নিচে আসতেই হাসি বেশি বলে, ভাইজান, বাগানে আলতাফ সাহেব আইসা বসে আছেন আপনার লইগা। এহসান বলে, ও হ্যাঁ, এরে তো বলেছিলাম আসতে। আচ্ছা, তাহলে তুই চা নাস্তা তৈরি করার জন্য বল, আমি যাচ্ছি। আচ্ছা। এহসান যায় বাগানে। বাগানে কয়েকটা সাদা সেটের চেয়ারের টেবিল রাখা আছে মিটিংয়ে কথাবার্তা বলার জন্য, কারণ তালুকদার মঞ্জিলের নিয়মই বাইরে থেকে লোক আসবে, বাইরে বসে কথা বলে চলে যাবে। বাগানটা অনেক বড়, অনেক ফুলের গাছ, ফলের গাছ রয়েছে, আর তা থাকবে না কেন। এই বাগানের যত্ন নেওয়ার জন্য 5 থেকে 7 জন লোক রাখা হয়েছে। এহসান যেতে আলতাফ হোসেন বসা থেকে উঠে যান আর ওকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? এহসান তার চেয়ারের সামনে বসতে বসতে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, বসুন বসুন। বসার জন্য হাত দিয়ে ইশারা করে। আলতাফ হোসেন মুচকি হেসে বসেন আর ইতস্তত কণ্ঠে বলেন, আসলে আপনি যে প্রচারের কথা বলেছিলেন নির্বাচনে। এহসান ভুরু নাচিয়ে বলে, আমি শুদ্ধ বাংলায় স্পষ্ট ভাষা খুব পছন্দ করি, আশা করি আপনি তার সম্পর্কে অবগত। এমন কথা শুনে আলতাফ হোসেন আরও ঘাবড়ে যান, কিন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, একটু যদি ভেবে দেখতেন, কারণ এখন তো আর দেশে আগের মতো নেই, স্বৈরাচারী সরকারও নেই। এহসান মৃদু হেসে বলে, তো কি হয়েছে? এই মহিলা গেছে, সাথে কি দেশের রাজনীতিও নিয়ে গেছে? নেয়নি তো তাহলে আমি আর কোনো কথা শুনতে চাই না। নমিনেশন পেয়ে গেছি, তার মানে আমি এই শহরের মেয়র, বুঝলেন তো? আলতাফ হোসেন কাচুমুচু করতে করতে বলেন, সেটা বুঝেছি, কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা তো রাতুল। সে তো আমাকে বারবার হুমকি দিচ্ছে প্রচার না করতে। এহসান যথেষ্ট শান্ত সুরে বলে, কাল অথবা পরশুর মধ্যে ওকে আমি তোলার ব্যবস্থা করছি, আপনি আপনার কাজে মনোযোগ দিন। আলতাফ হোসেন ভড়কে গিয়ে বলেন, কোথায় এনে তুলবেন? এহসান রুক্ষভাবে জবাব দেয়, দুনিয়া থেকে। আলতাফ হোসেন কাচুমুচু করে বলেন, কিন্তু ওনার আশেপাশে তো অনেক লোকজন থাকে, সব সময় নিরাপত্তার মধ্যে। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কখনো দেখেছেন আপনি এই এহসান তালুকদারের শিকার মিস হতে? না, ইনশাল্লাহ। তাহলে এটাও হবে না। এই বলে হাসিবকে ডাক দেয়, হাসিব, এদিকে আয় তো। হাসিব দৌড়ে এহসানের সামনে আসে আর বলে, জি ভাইজান বলেন। এহসান চেয়ার থেকে উঠে যেতে যেতে বলে, কাল দক্ষিণের মাঠের ফসলের যে টাকা নিয়ে এসেছিস, তার থেকে ওনাকে 1 বা 2 দিয়ে দিস চা নাস্তা খাওয়ার জন্য। তারপর আলতাফ হোসেনের দিকে তাকিয়ে বলে, চা নাস্তা করে নেবেন সাহেব, আর কোনো ভুল যাতে না হয়। আসি, আসসালামু আলাইকুম। এই বলে এহসান বাগান থেকে চলে যায়, আর হাসিব আলতাফ হোসেনকে 2 লক্ষ টাকা দিয়ে বিদায় দেয়। এদিকে মেহনুর অনেকক্ষণ পর ধীরে ধীরে উঠে উজু করে নামাজ পড়ে নেয়। এখনও সেই যাই নামাজেই বসে আছে আর নিজের অন্ধকারে তলিয়ে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এহসান ঘরে এসে দেখে মেহনুর যাই নামাজে বসে আছে। এটা দেখে কিছুটা শান্তি পেল মনে। মেহনুরের মুখ দেখার জন্য মেহনুরের সামনে যায়, কিন্তু তাও দেখতে পারছে না, মাথা নিচু করে বসে আছে এই বেয়াদব নারী। এহসান জানে ওর পরিস্থিতি টের পেয়ে এমনটা করছে, তাই খুব রাগ হচ্ছে এর জন্য। এহসান জানে এটা অহেতুক রাগ, কিন্তু তাও কেন রাগ হচ্ছে। এহসান শান্ত সুরে ওকে ডাক দেয়, মেহনুর। এমন আকস্মিকভাবে ডাক দেওয়ার কারণে মেহনুরও মুখ তুলে ওর পানে তাকায়। ব্যাস, এই শেষ। এহসানের অন্তর মেহনুরের এই অবুঝ চাহনি এহসানের বক্ষস্থল অবধি গিয়ে গেঁথে গেছে। নামাজ পড়ার জন্য পরনের ওড়না গোল করে মাথায় পেঁচিয়েছে, যার কারণে মেহনুরের মায়াবী মুখখানা অতি সুন্দর লাগছে। এহসান নিজ মনে ভাবে, এই নারীর কত রূপ দেখবো আল্লাহ, তুমি ভালো জানো। এখন তো পুরো কবিতরের বাচ্চা লাগছে। ইস, মনে হচ্ছে 2 গাল বরাবর কয়েকবার হাজারটা চুম্বন করতে। মেহনুর মনে মনে ভাবছে, এই কুত্তাকে দেখে কেন জানি আমার অন্তর অবধি বিষাদ হয়ে যায়। ফের চোখ নামিয়ে নেয় মেহনুর। তখনই এহসান ওর অতি নিকট এসে হাঁটু গেড়ে বসে পড়ে। মেহনুর এটা দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ এহসান ওর নিকট আসা মানে
আজরাইল ওর কাছে আসা। এতটা ভয়ঙ্করভাবে ভয় পায় এহসানকে মেহনুর। এহসান ওর দুই গাল আলতো করে ধরে নিজের মুখের দিকে করে নেয়। ভয়ে মেহনুরের ঠোঁট অবধি কাঁপছে। এহসান হেসে বলে, জানিস তোকে এই রূপে একদম কবুতরের বাচ্চার মতো লাগছে। মেহনুর ভয়ে ভয়ে বলে, আমায় ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, এতটা যত্ন নিয়ে স্পর্শ করি, তাও তোর। এহসান হাত সরিয়ে নেয়। মেহনুর মৃদু স্বরে বলে, কলঙ্কের ছোঁয়া যতই যত্নের হোক, তা হয় বিষাক্ত। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। কিছু না বলে কাপড় রাখার ঘরে যায়। তাকে অফিসে যেতে হবে। এটা দেখে মেহনুর অবাক হয়ে যায়, কারণ এই একটি কক্ষের ভেতর কতগুলো কক্ষ সম্ভব। প্রথমত এই কক্ষটায় দুটি বড় বড় কক্ষে বিভক্ত। প্রথমে দরজা খুলে একটি কক্ষ, যেখানকার মাঝখানে রয়েছে রাজকীয় একখানা বড় সোফা, একটি রাজকীয় বইয়ের শেলফ যেখানে হাজারো বই রয়েছে, আর দুটি রাজকীয় ধরনের ক্যাবিনেট। প্রথম কামরায় তারপর একটি বড় দরজা, যেখানে মখমলের পর্দা ঝোলানো। সেই দরজা অতিক্রম করলে আরও একটি বড় কক্ষ, সেখানে রাজা বাদশাদের মতো মখমলের কাপড়ের চাদর দিয়ে সাজানো রাজকীয় একটা বিশাল বিছানা। এখানেও রয়েছে রাজকীয় একখানা বড় সোফা। এই কক্ষে একটি বড় বেলকনিও রয়েছে, তবে মেহনুর এখনও সেখানে যায়নি। এছাড়াও রয়েছে একটি বড় কালো টেবিল, যেখানে রাখা আছে অনেক কিছু, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। আরও রয়েছে কক্ষের দেওয়ালে অনেক ছোট ছোট তারের মতো সেলফ, যেখানে বিভিন্ন সংবর্ধনার প্রতীক, অ্যান্টিক জিনিসপত্র সুন্দর করে সাজানো। একটি মধ্যম আকারের রাজকীয় ওয়ার্ড্রোব রাখা আছে, যার ওপরে রাখা কোরআন শরীফের 3টি খণ্ড ও একটি তসবিহ। ডয়ারে সম্ভবত জায়নামাজ রাখা, কারণ এখান থেকে মেহনুর জায়নামাজ নিয়েছে। বিছানার দুই পাশে রয়েছে সুন্দর দুটি টেবিল। এই কক্ষে ঝাড়বাতিগুলো অন্তত দৃষ্টিনন্দন। আর বাকি রইল ওয়াশরুম। এক ওয়াশরুম 3 ভাগে বিভক্ত। একদিকে গোসলের জন্য থাই লাগানো, বেশ বড়সড় কক্ষের মতো, আর অন্যদিকে থাই দিয়ে আকৃত টয়লেট, আর মাঝখানে বড় একখানা বেসিন উজু করার জন্য। ওয়াশরুমের পাশে একটি দরজা দেখে প্রথমে মনে হয়েছিল সেটা ওয়াশরুম, কিন্তু এখন বুঝতে পারছে সেটি কাপড় রাখার কক্ষ। এই বাড়ির ভেতর এতটা সুন্দর, অথচ বাইরে থেকে পোড়া মাটির রং করে রাখা হয়েছে। দেখে মনে হয় কত বছরের পুরনো রাজবাড়ি। এটাও চিরসত্য, এটি রাজবাড়ি। তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন এই এলাকার রাজা ছিলেন। তার সবচেয়ে বড় মহলটি এরা পেয়েছে, আর ছোট মহলটি পেয়েছে মেহনুররা। এহসান তৈরি হয়ে বেরিয়ে আসে। মেহনুর ঘরের সৌন্দর্যের মধ্যে ডুবে আছে। তখনই হঠাৎ এহসানের কণ্ঠে ধ্যান ভাঙে মেহনুরের। দেখে নে, এখন থেকে এই মহলের রাজার রানী তুই। মেহনুর অবাক হয়ে এহসানের দিকে তাকায়, চোখে বিস্ময়। সারা জীবনে যতবার এহসানকে দেখেছে, সবসময় পাঞ্জাবি পায়জামায় দেখা, ধবধবে সাদা কিংবা কখনো হালকা রঙের পোশাকে। কিন্তু আজ এহসান যেন অন্য এক রূপ ধারণ করেছে। কালো স্যুট কোট, চকচকে কালো জুতো, বা হাতের কবজিতে ঘড়ি, আর চুলগুলো যেন আলাদা যত্ন নিয়ে গুছিয়ে রাখা। মেহনুর কিছুক্ষণ স্তব্ধ। এমন করে আগে কখনো দেখেনি এহসানকে। স্বাভাবিক অবস্থায় তাকে সুদর্শন মনে হয়, কিন্তু আজকের এই নতুন রূপ যেন মেহনুরের মনের কল্পনার সব প্রতিচ্ছবি গেছে। তবুও মেহনুরের মনে প্রশ্ন জাগে, যাকে সে এত অপছন্দ করে, তার কি সৌন্দর্য চোখে পড়ে? হয়তো নয়। তাই মেহনুর তাচ্ছিলের সুরে বলে, কোনো পাপীর রানী আমি হতে চাই না। এহসান মৃদু হেসে বলে, রাজা পাপ, রানী নিষ্পাপ, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে? কিছু বলে না মেহনুর, শুধু ঘেনা ভরা তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান তার ব্যাগ হাতে নিয়ে সালাম দিয়ে বেরিয়ে যায়। এহসান বেরিয়ে এসে আপন মনে বলে, বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘেনা আমাকে বিদ্ধ করে। এহসান চলে যাবার খানিকক্ষণ পর ঈশা কক্ষে প্রবেশ করলো। তার হাতে খাবারের একটি থালা। মেহনুর এখনও এক জায়গায় স্থির হয়ে বসে আছে। ঈশাকে দেখে এক পলক তাকায়, তারপর দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। ঈশা ধীর পায়ে এগিয়ে এসে মেহনুরের সামনে খাবারের থালাটি রাখে। মুখে এক ধরনের বিষণ্ণতা ঝুলেছিল। নরম গলায় বলে, খুব রাগ হচ্ছে তাই না আমার ওপর? মেহনুর ধীর চোখে তার দিকে তাকায়, ছলছল কণ্ঠে বলে, কি করব বল? তোর ভাইয়ের জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন আমার কি করা উচিত তুই বল? ঈশা এক দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখ মেহনুর, আমিও জানি এই ব্যাপারটা খুব নোংরা, আমার নিজেরও ঘৃণা হয়, কিন্তু কি করব? আমার কিছুই করার নেই। কেউ আমার কথা শুনবে না। আর ভাইজান, সে তোকে কখনোই ছাড়বে না। আমার ভাইজান খুব বেশি বাজে একটা লোক। মেহনুরের চোখে কান্নার ঢেউ ভেসে ওঠে।
ফুপিয়ে ফুপিয়ে বলে, তোর ভাই একটা জানোয়ার, একটা পশু। সে আমার ভাইকে কুকুরের মতো মেরেছে। কি দোষ ছিল ওর? এ কথা বলে সে হাউমাউ করে কেঁদে ওঠে। ঈশা দ্রুত তার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে বলে, আমি কি করব বল, কিছুই করার নেই আমার। যাই হোক, এখন খেয়ে নে যান, ওষুধ তো খেতে হবে। তুই খুব অসুস্থ। ঈশা এক লোকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে। মেহনুর গলা চেপে এক লোকমা গিলে ফেলে। এহসান যখন তার কোম্পানিতে নিজের কক্ষে প্রবেশ করলো, চোখে পড়ল টেবিল জুড়ে ফাইলের স্তূপ। গোটা অফিস যেন নীরব, কিন্তু কাজের চাপ তার মাথার ওপর পাহাড় হয়ে ভর করেছে। সব চিন্তা সরিয়ে সে নিজের চেয়ারে বসলো, হাত বাড়িয়ে একটি ফাইল তুলে নিয়ে সই করতে শুরু করলো। কিন্তু কাজের মাঝে তার মন যেন কোথাও অন্য কোথাও ছুটে গেল। রাতুলের মুখ বারবার মনে পড়তে লাগলো। সেই প্রতিদ্বন্দ্বী, সেই সূত্র, যে এখন তার জীবনের বর্তমানে সবচেয়ে বড় বাধা। কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকে এহসান, তারপর গভীর চিন্তায় নিমগ্ন হয়ে টেবিলের ওপর রাখা ফোনটি হাতে তুলে নেয়। এক মুহূর্ত দেরি না করে ফোন লাগায় একজন রাশিয়ান কন্ট্যাক্ট কিলারের কাছে। উদ্দেশ্য একটাই, রাতুলকে সরিয়ে দেওয়ার জন্য একজন কিংবদন্তি স্নাইপার হায়ার করা। কারণ রাতুল এখন সর্বদাই নিরাপত্তার চাদরে মোড়া। তাকে সামনে থেকে আঘাত করা অসম্ভব, ওকে দূর থেকে উড়াতে হবে। এহসান নিজের মনে ফিসফিস করে। রাশিয়ান কিলারের সঙ্গে আলাপের পর সে ঠিক করে একজন দক্ষ স্পাইনারকে হায়ার করবে। এমন একজন যার এক শটে সব কিছুর সমাপ্তি ঘটে। পরিকল্পনা অনুযায়ী এহসান তার কাজ সম্পূর্ণ করে। বুকের ভেতরটা হালকা লাগলেও চোখে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। রাতুল, এবার তোর কাহিনী শেষ। নিজ মনে এহসান কঠিন স্বরে বলে ওঠে। মাগরিবের নামাজ পড়ে মেহনুর জায়নামাজে বসেছিল। শান্ত পরিবেশে চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু হঠাৎ কক্ষে প্রবেশ করে ঈশা, আমেনা বেগম, এনিশা বেগম এবং আয়শা বেগম। তাদের দেখে মেহনুর চোখ খুলে এতপর তাড়াতাড়ি জায়নামাজ ছেড়ে দ্রুত দাঁড়িয়ে যায়, চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট ভড়কে যাওয়ার কারণে। তাদের হাতে সাজানো 3টি থাল ছিল, মনে হচ্ছে এই একটি অদৃশ্য পরিকল্পনার সূচনা। তারা একে একে থালাগুলো বিছানায় রাখেন। মেহনুর কিছু বলতে যাবে, তখনই ঈশা ওকে হাত টেনে বিছানায় বসিয়ে দেয়। মেহনুর শ্বাস আটকে হতবাক হয়ে বলে, কি করছো তোমরা, এসব কি? তখনই আয়েশা বেগম ঠান্ডা কণ্ঠে বলেন, মেহনুর, আজ তোমার আর এহসানের বিয়ের 2 দিন হয়ে গেছে, অথচ তোমাদের সোহাগ রাতের কোনো ব্যবস্থা করা হয়নি। তাই আজ সেই ব্যবস্থা করা হবে। মেহনুর তার কথা শুনে ভয়ানকভাবে আঁতকে ওঠে। এক লাফে উঠে দাঁড়িয়ে বাজখাই কণ্ঠে বলে, কী সব বলছো তোমরা? উনি আমার চাচা হন। চাচা আমার, ওনার সাথে এমন কিছু কখনোই সম্ভব নয়। পাগল হয়ে গেছো তোমরা? আরে আমি তো মানুষ, তোমরা আমাকে একটু তো নিস্তার দাও। এনিশা বেগম ধীরে ধীরে মেহনুরের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দেন। তার মাথায় হাত বুলিয়ে বলেন, দেখ, এটা এই বংশের নিয়ম। এহসান এখন তোর স্বামী, তাকে তার প্রাপ্য মর্যাদা ও অধিকার দিতে হবে। মেহনুর অমন উত্তর পেয়ে দাঁত চেপে বলে, আমি তো তাকে স্বামী হিসেবে মানি না, তাহলে এসব বাজে রাতের কি দরকার? আয়েশা বেগম শীতল সুরে বলেন, তুমি মানো বা না মানো, এটা চিরসত্য। তুমি এখন এহসানের অধীনস্থ, আর তার খুশি হওয়া তোমার দায়িত্ব। আমিনা বেগম সান্ত্বনার সুরে বলেন, মেহনুর, তুমি বুঝতে পারছো না, তুমি যদি এমন না করো হয়তো এহসান বড় কিছু করতে পারে। মেহনুর সারা শরীরে একটা শূন্যতা অনুভব করে। তার মুখ থেকে একটা শব্দ বের হয় না, এক অসহায়তা ভর করে। এই মুহূর্তে মন চাচ্ছে এক দৌড়ে বাড়ি চলে যেতে, গিয়ে নিজের আব্বার বুকে লুকিয়ে যেতে। কিন্তু সে জানে এমন কিছুই সম্ভব নয়। তাই চারপাশে যেন শুধু অন্ধকার, অমানবিকতা। তাদের আচরণে কোনো মানবিক অনুভূতি আছে কি? তারা কি মেহনুরের মন বোঝে? না, বোঝে না। তারা যদি বুঝতো তবে কি এমন করতো? না, করতো না। এদিকে মেহনুরকে স্তব্ধ হয়ে যেতে দেখে ঈশা হতাশ হয়ে ধীরে ধীরে একটা থালা থেকে মেহেদি বের করে এবং মেহনুরের হাত নিজের হাতে নিয়ে কামিজের হাত গুটি লাগিয়ে দেয়। ঈশার ভিতরটাও তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাই সে নিরুপায়। মেহনুর ঈশার দিকে তাকায়, চোখে এক ধরনের নিঃশব্দ কষ্ট, কিন্তু আফসোস, নিজের কিছুই করার নেই। তার হাতে কিছু নেই, শুধু নিজের অস্তিত্বের প্রতি এক অদৃশ্য ঘৃণা জন্মাচ্ছে এখন। কারণ এহসান বলেছিল মেহনুর তার এক পবিত্র অস্তিত্ব। আমেনা বেগম মেহনুরের অন্য হাতে মেহেদি লাগিয়ে দেন। মেহনুর শূন্য চোখে তাদের কাজ দেখে।
এই বাস্তবতার সঙ্গে সে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারছে না। এনিশা বেগম আর আয়েশা বেগম কক্ষ থেকে চলে যান, কারণ বাড়ির পুরুষদের চা নাস্তা তৈরি করে দিতে হবে। তখন এহসানও অফিস থেকে চলে এসেছে। সে যখন সিঁড়ি বেয়ে কক্ষে যেতে যাবে, তখন এনিশা বেগম বলেন, আব্বা এখন কক্ষে যেও না, অন্য কক্ষে যাও। এহসান সব কিছু বুঝে যায়। মায়ের কথা মতো অন্য কক্ষে গিয়ে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে নেয়। বাগানে বসে জমি জামার হিসাব করতে থাকে বাপ ভাইদের সাথে। ঈশার আজান শোনা যায়। মেহনুরকে ঈশা ও আমেনা ধীর কণ্ঠে বলেন, যাও নামাজ পড়ে নাও হাত ধুয়ে। মেহনুর কাঠের পুতুলের মতো নির্বিকারভাবে তাদের নির্দেশ অনুসরণ করে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। ঈশা তখন কিছু গোলাপ নিয়ে এসে পুরো কক্ষ সাজিয়ে নেয়, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেয়। ঘরটি এখন ফুলের ঘ্রাণে ভরপুর, মোমো করছে। অন্যদিকে মেহনুর নামাজ শেষে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশা ও আমিনার দিকে। তার মনে প্রশ্ন আছে, তারা তো মেয়ে, তাহলে কিভাবে অন্য একটি মেয়ের ভেতরে অনুভূতি অনুভব করতে পারছে না? আর তাদের কি করার? এই তালুকদার মঞ্জিলে তো পুরুষদের উপরে ওঠা সম্ভব নয়, তাই তারা ওর মতো নিরুপায়। মেহরুর নিজের হাতের দিকে তাকায়। 2 হাতের মেহেদি দেখে তার মনটা বিষাদ হয়ে ওঠে। গাঢ় রঙের মেহেদিতে রাঙানো হাতগুলো দেখে মেহনুর ভাবতে থাকে, আজ যদি এমনটা না হতো তাহলে খুশির সাথে আমিও মেহেদি পরতাম। কাল তো আমার অকাজ ছিল রায়ানের সঙ্গে, কত স্বপ্ন ছিল, অথচ কিছুই হলো না। উল্টো আজ এমন একজনের জন্য মেহেদি পড়তে হচ্ছে, যে আমার জীবনের সবচেয়ে ঘৃণিত পুরুষ, যে শুধু কলঙ্কের ছোঁয়া। মেহনুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হচ্ছে। মেহনুরের নামাজ শেষ দেখে ঈশা একটা প্লেটে খাবার নিয়ে আসে। তারপর মেহনুরের সামনে বসে দুপুরের মতো তার সামনে 2 লোকমা খাবার ধরে। মেহনুর ছলছল চোখে একবার ঈশার দিকে তাকায়, তারপর নিঃশব্দে গুনে গুনে মাত্র 4-5 লোকমা ভাত খায়। তারপর আর মুখে নেয় না। ঈশা তাকে জোর করে কিছু খেতে বলে না, কারণ সে জানে মেহনুরের ভিতরে কি চলছে। খাবার খাইয়ে মেহনুরকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হন। ঘরের পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। ঈশা ও আমিনা মিলে তন্ন তন্ন করে প্রস্তুতি নিচ্ছিল। এতপর সেই থালা থেকে একটা খয়েরি কালারের নেটের শাড়ি বের করে তাকে পরানো হয়। শাড়িটি গায়ের ওপর কোমলভাবে বসে যায়, যেন তার শরীরের প্রকৃতির সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। তারপর মেহনুরের ঘন চুলগুলো ছেড়ে দেওয়া হয়, সেগুলোকে সুন্দর করে আঁচড়ানো হয়, যেন আকাশের নীলাভ দুলাল বাতাসের মতো গড়িয়ে গড়িয়ে আসে। মেহনুরকে যত্ন করে সাজানো হচ্ছিল। উদ্দেশ্য তাকে পরিপূর্ণ রূপে তুলে ধরা। হালকা লিপস্টিক তার গোলাপি অধরে লাগানো হয়, সুন্দর করে কাজল দিয়ে দেওয়া হয় তার মায়াবী চোখে। সাজানো শেষে মেহনুরকে আয়নার সামনে দাঁড় করানো হয়। আজ প্রথমবার জীবনে সাজলো মেহনুর। অনেক অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। সারা জীবনে কখনো সে সাজেনি। সাজগোজ তার পছন্দ না। সে ভাবত সাজতে হবে নিজের স্বামীর জন্য, তার হালাল পুরুষের জন্য। কিন্তু আজ তাকে এক পাপের জন্য সাজতে হচ্ছে। তার ভেতর থেকে এক ভয়ানক অশান্তি অনুভব হয়। নিজের নারীত্বের প্রতি এক অজানা ঘৃণা সৃষ্টি হচ্ছে আজ। তার দৃষ্টি আয়নায় তার নিজের শরীরের ওপর স্থির। এটা কি আমি? মেহনুর নিজেকে চিনতেই পারে না। আজ যে নারীত্ব তাকে গর্বিত করা উচিত ছিল, আজ তা পরিণত হয়েছে এক অন্ধকার অধ্যায়ে। শাড়িটি এমনভাবে পরানো হয়েছিল, পেটের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। মেহনুর ভয়ে ভয়ে নিজের শরীরের দিকে তাকায়। বুকের ভেতর এক তীব্র সংকোচ সৃষ্টি হয়। ভয় ভয় আর ভয়, এ যেন এক অভিশাপের মতো তাকে গ্রাস করছে। তার দম বন্ধ হয়ে আসছে এটা ভেবে ভেবে যে কিছু সময় পর এহসান তাকে স্পর্শ করবে, তাকে ভোগ করবে। নিজের সর্বাঙ্গে ওই অপবিত্র হাতের স্পর্শ পাবে। নিজের অস্তিত্ব ওই পাপিষ্ঠ পুরুষের সাথে বিলীন হয়ে যাবে। চোখে পানি জমে আসে, কিন্তু এই মুহূর্তে তার কান্দাও নিষেধ। তখনই মেহনুরের কানে আমেনা বেগমের কথাটি আসতে থাকে, মেহনুর, খেয়াল রেখো এহসান যাতে তোমার ওপর সন্তুষ্ট থাকে। তোমার স্বামীকে খুশি করার দায়িত্ব তোমার। এই কথা যেন মেহনুরের ভেতর আরও একটি নতুন যন্ত্রণা সৃষ্টি করে। কেন তাকে এমন করতে বলা হচ্ছে? তার আত্মসম্মান, তার স্বাভাবিক সত্তা, সর্বটাই কেন এহসানের সন্তুষ্টির জন্য চলে যাচ্ছে? একে একে সবাই কক্ষ ত্যাগ করেন। মেহনুর এক দীর্ঘ শ্বাস নেয়। বুকের ভেতরে ভীষণ উত্তেজনা, বিষণ্ণতা আর ভয় একসঙ্গে ঘূর্ণায়মান হয়ে ওঠে। ধীর পায়ে বেলকনির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজ যে সব শেষ হয়ে যাবে ওই পাপের হাতে।